আসসালামু আলাইকুম। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সম্প্রতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বৈঠকে বসেছিলেন। দুনেতার উদ্দেশ্য ছিল যাতে নতুন করে আবার ফিলিস্তিনের সাথে সমঝোতা সংলাপটি শুরু করা যায়। গত মাসে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনের পক্ষে আঞ্চলিক দেশগুলোর সফর শুরু করেন। এরই অংশ হিসেবে আব্বাস জর্ডানও সফর করেন। এরপরই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সাথে জর্ডান পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। কিন্তু এই বৈঠকের প্রভাব কি আর ফিলিস্তিনিরাই বা কতটুকু লাভবান হবে, আজ জানাবো সেই বিশ্লেষণ। জর্ডান এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের মধ্যকার কিং হুসাইন ব্রিজে দুই নেতার বৈঠক চলাকালে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সাফাদি বলেন, একটি স্বাধীন এবং স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে চলমান এই সংঘাত থামবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাভি আসকিনাজাইকে সাফাদি পরিষ্কারভাবেই বলে দেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এই সংকটের কোনো সমাধান হওয়া সম্ভব নয়। শান্তি যদি নিশ্চিত করতেই হয় তাহলে উভয় পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে। এর একদিন পরই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ একটি ভিডিও বার্তায় ফিলিস্তিনের জনগণ ও নেতৃত্বকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুব দ্রুতই পাল্টে যাচ্ছে, তাই ফিলিস্তিনের স্বার্থেই ফিলিস্তিনের সংলাপে বসা দরকার। ফিলিস্তিনিদের উচিত একগুয়েমি না করে বরং বড় বড় প্রকল্প নিয়ে চিন্তা করা। ফিলিস্তিনের জনগণের বোঝার স্বার্থে এই ভিডিওগুলোকে আরবি সাবটাইটেল দিয়েই প্রচার করা হয়। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইসরায়েলের নয়া পররাষ্ট্রমন্ত্রী আশকিনাজির এটি প্রথম বৈঠক। আশকিনাজি এর আগে ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত মে মাসে তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জর্ডান ও ইসরায়েল ১৯৯৪ সাল থেকে একটি শান্তি চুক্তিতে আবদ্ধ রয়েছে। সাফাদির মতে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ যেহেতু ইসরায়েলের সাথে নিরাপত্তা সহযোগিতায় পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, তাই এখন দুই দেশ আলোচনায় বসার একটি অনুকূল মুহূর্ত সৃষ্টি হয়েছে। ইসরায়েলিরা পশ্চিম তীরকে নিজেদের সীমানায় অন্তর্ভুক্ত করার চেষ্টা শুরুর প্রতিবাদে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গত মে মাস থেকে নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলকে কোনো ধরনের সহযোগিতা করা বন্ধ করে দেয়। ইসরায়েলও পরিস্থিতি বিবেচনায় নিয়ে পশ্চিম তীরকে একীভূত করার পরিকল্পনাকে সাময়িকভাবে স্থগিত করেছে। মাহমুদ আব্বাস জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি মিশর সফরেও যান এবং সেখানে গিয়ে মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি এবং আরব লীগ প্রধান আহমেদ আব্দুল ঘেইতের সাথেও দেখা করেন। আব্বাসের এবারের সফরকালে আরব নেতৃবৃন্দ দৃঢ় মনোভাব প্রকাশ করেন যে তারা সবাই মিলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতকে নিরসন করবেন। দু সাল থেকে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের সব ধরনের সংলাপ বন্ধ রয়েছে। গত জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র পুনরায় সংলাপ শুরু করার উদ্দেশ্যে নতুন একটি পরিকল্পনা ঘোষণা করে। ইসরায়েল মার্কিন সেই উদ্যোগকে স্বাগত জানালেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পরিকল্পনাকে একপেশে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে। মার্কিন এই পরিকল্পনার অন্যতম প্রস্তাব ছিল জেরুজালেমকে ইসরায়েলের একক রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া, যা ফিলিস্তিনের জনগণকে ক্ষুব্ধ করে তোলে। ফিলিস্তিনিরা বরাবরই পূর্ব জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছে। ট্রাম্প প্রশাসনকে ইসরায়েলের প্রতি মাত্রাতিরিক্ত দুর্বল বলে ফিলিস্তিনিরা তাদের সাথে আর কোনো কূটনৈতিক প্রয়াস চালাতে আগ্রহী হয়নি। ফিলিস্তিনের নেতারা আশাবাদী, বাইডেনের আমলে হয়তো আবারও একটি গ্রহণযোগ্য সমাধানের পথ উন্মুক্ত হবে। তবে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনের জনগণকে উচ্ছেদ করছে, তাদের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে, তা বন্ধ না করলে প্রকৃত শান্তি শুধুমাত্র কূটনৈতিক সংলাপ দিয়ে কখনোই আসবে না। ইসরায়েলিরা এভাবে প্রতিপক্ষের বাড়িঘর ধ্বংস করে কারণ তারা মনে প্রাণে জায়নবাদী চিন্তায় লালন করে। জায়নবাদের অন্যতম প্রবক্তা থিওডর হেরজেল বলে গেছেন, যদি তোমাকে নতুন করে কোনো ভবন বানাতে হয় তাহলে আগে
সেখানে থাকা পুরনো ভবনটিকে ধ্বংস করে দাও। বর্তমানে ইসরায়েলি সেনারা জেরুজালেমের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ওয়াদি হুমুস এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এই এলাকাটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতাধীন একটি এলাকা। 1993 এবং 1995 সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে 2 দফায় অসলো চুক্তি হয়েছিল। ইসরায়েলের এই উচ্ছেদ অভিযানগুলো তার অনেকগুলো ধারাকে স্পষ্টভাবে লঙ্ঘন করে। আন্তর্জাতিক আইনের সাথেও ইসরায়েলের এই কার্যক্রমগুলো সঙ্গতিপূর্ণ নয়। হেরজেল এমন একটি সময় জন্ম নিয়েছিলেন যখন ইউরোপিয়ান ঔপনিবেশিকতা চলছিল। তার সাথে এখনকার বাস্তবতা মোটেও সঙ্গতিপূর্ণ নয়। এখনকার সময়ের আইনগুলো কোনো অবস্থাতেই অধিকৃত অঞ্চলে অযাচিত উচ্ছেদ অভিযানকে অনুমোদন করে না। প্রতিপক্ষকে উচ্ছেদ করো আর তারপর সেই জায়গা নিজেরা দখল করো। এই একটি নীতির ওপর ইসরায়েল তার জন্মের পর থেকেই কাজ করে যাচ্ছে। ফিলিস্তিনিদেরকে হটিয়ে সেই জায়গায় ইসরায়েলি বসতি স্থাপন শুধু রাজনৈতিক এজেন্ডা নয়, বরং ইসরায়েলি জায়ানবাদী প্রকল্পের একটি বড় অংশ। বিষয়টা ইসরায়েলের জন্য একই সঙ্গে ধর্মীয় ও রাজনৈতিক। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত বিতর্কিত আব্রাহাম চুক্তির কারণে মাঝে কিছুদিন উচ্ছেদ বন্ধ থাকলেও ইসরায়েল আবারও পূর্ব জেরুজালেমে এবং অধিকৃত পশ্চিম তীরে ব্যাপকভাবে উচ্ছেদ অভিযান শুরু করেছে। ইসরায়েল এই অভিযানকে প্রতিপক্ষকে উচ্ছেদ করার অভিযান হিসেবে দেখছে না। তারা বলতে চাইছে নিজেদের বসতি স্থাপনের জন্যই তারা এমনটা করছে। কিন্তু এই উচ্ছেদ অভিযানের খেসারত দিতে হচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে, কারণ ফিলিস্তিনি নেতারা এর আগে দাবি করেছিলেন যাদের বাড়িঘর ধ্বংস হবে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এখন উচ্ছেদ অভিযানের কারণে ক্ষতিগ্রস্তদের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অর্থ না থাকায় তারা চাইলেও ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে পারছে না। বিশ্ব নেতারা ইসরায়েলি কর্তৃপক্ষকে উচ্ছেদ অভিযান এবং অধিকৃত এলাকাকে নিজেদের সীমানায় যুক্ত করে নেয়ার এই প্রক্রিয়া বন্ধ করার জন্য বারবার তাগাদা দিয়ে আসলেও ইসরায়েলিরা সেই ডাকে সাড়া দেয়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলিদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করার ঘোষণা দিলেও তাতে এবার ইসরায়েলিরা কর্ণপাতই করেনি। ইসরায়েলিরা এসব উচ্ছেদ অভিযানকে অর্থনৈতিক স্বার্থে করা হচ্ছে বলে দাবি করছে। বাস্তবতা হলো ইসরায়েলের মোট জাতীয় উৎপাদন বা জিডিপির খুব সামান্যই এই খাত থেকে আসে। তাছাড়া বিশ্বব্যাংক সহ এ ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো কৌশল হিসেবে উচ্ছেদ অভিযানকে সমর্থন করে না, কারণ এগুলোতে সামান্য কিছু অর্থ সাশ্রয় হলেও মানবাধিকারের বিষয়টি সার্বিকভাবেই অবহেলিতই রয়ে যায়। জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট UNCTAD এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছে। ফিলিস্তিনিকে এত বছর অবরুদ্ধ করে রাখায় ইসরায়েলের কী লাভ হলো বা ফিলিস্তিনিদের কতটুকু ক্ষতি হলো, তারা সেই খতিয়ান বের করার চেষ্টা করছে। এইসব তথ্য যদি আসলেই সংগ্রহ করা যায় তাহলে হয়তো ঔপনিবেশিকতার প্রভাব কমে আসবে এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতিকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে। ইসরায়েলের এই উচ্ছেদ অভিযান এবং নতুন সীমানা বর্ধিতকরণের এসব কার্যক্রম শুধু ফিলিস্তিনেই অশান্তি তৈরি করছে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকেও মারাত্মকভাবে বিঘ্নিত করছে। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল যেসব মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে তা নিয়েও ইসরায়েলকে কোণঠাসা করা প্রয়োজন। ইসরায়েলের এসব অন্যায্য কার্যক্রমকে নানা অজুহাতে বিভিন্ন বিদেশি শক্তি জায়েজ করতে চায়। ঔপনিবেশিকতা ও দখলদারিত্ব মানুষের উপর জুলুম করার সবচেয়ে বড় স্বীকৃত একটি কৌশল। সত্যি কথা হলো, ইসরায়েলের ঔপনিবেশিকতাকে বা তাদের আইন লঙ্ঘনকে বিশ্বমহল এখনও সেভাবে যেন আমলেই নেয়নি। বর্তমান বিশ্ব রাজনীতির এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।